নমস্কার। আজ শুক্রবার, তাই আমি পুষ্পিতা গল্প অল্প স্বল্পর পক্ষ থেকে চলে এসেছি একটি মনোমুগ্ধকর গল্প নিয়ে। আজ আপনাদের জন্য আছে রাজশেখর বসুর পরশুরাম গল্প সমগ্রহ থেকে নেওয়া একটি অসাধারণ মজার গল্প, যদু ডাক্তারের পেশেন্ট। গল্পকার রাজশেখর বসু তার সমস্ত গল্পই লিখেছিলেন পরশুরাম ছদ্মনামে। রাজশেখর বসু সম্পর্কে প্রফুল্লচন্দ্র রায়কে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, আপনার বেঙ্গল কেমিক্যালের এই মানুষটি একেবারে কেমিক্যাল গোল্ড নন, ইনি খাঁটি সোনা। রাজশেখর বসুর জীবৎকালে প্রকাশিত প্রায় 9টি গল্পগ্রন্থ এবং তার মৃত্যুর পরে পাওয়া আরও 2টি গল্প, আমের পরিমাণ এবং আনন্দ মিস্ত্রি, এবং অসমাপ্ত গল্প জামাই ষষ্ঠী যুক্ত হয়ে সব মিলিয়ে 100 গল্প একত্রিত হয়েই পরশুরাম গল্প সমগ্র। আজ কিন্তু তার থেকেই রয়েছে আপনাদের জন্য গল্প যদু ডাক্তারের পেশেন্ট। শুরু করছি আপনাদের জন্য গল্প অল্প স্বল্পর পক্ষ থেকে একটি মজার গল্প, যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জিক ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, এমডি, এলআরসিপি, এমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে। ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে। 2 হাত 2 পা কাটা গেলে এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি। অতএব রাইগার মার্টিজ না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায়, কুকরে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো। কেউ কেউ নানা রকম মন্তব্য করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওহে হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলেছ। আসল কথা হচ্ছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিত হওয়া যায় না। শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? বুড়ো হাড় কঞ্জুস, অগাধ টাকা, মরবার নাম দিনে। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থোপড়ে পড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামল, শরীর হিম হয়ে সিটকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে খাটে নিয়ে গেল। বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে। তারপর যেমন খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসল। হ্যাঁ, এসব কি বলে এই ছেলের গালে এক চড়। সবাই ভয় পালালো। বুড়ো গট ঘট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, রেমোকে ত্যাজ্যর পুত্তুর করলুম, আমার জন্য একটা পাত্রী দেখ। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। এর বয়স এখন 90, শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন, আর মাঝে মাঝে খেয়াল দেখে আবুল তাবুল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি মুম্বাইয়ে কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলের ভিএলএমএস, কেউ বলে ওসব কিছুই নন, ইনি হচ্ছেন ঘাঁটি হ্যামার ব্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্দুকেরা যাই বলুক, এককালের অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জেন্ট মনে করত। প্রায় 25 বৎসর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম, সাধুসঙ্গ আর স্বাস্থ্য চর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটি ইনি করে দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আজ্ঞে বেনি বলছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকেলে মুখ্য। বিলেত থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যুর তুমি কতটুকু জানো হে ছোকরা?
ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, কিছুই জানি নে স্যার, আমি তামাশা করে বলেছিলুম। তামাশা? মরণ বাচন নিয়ে তামাশা? যদু ডাক্তার চিরকালই দুর্মুখ। তার অত পসার হওয়ার এও একটা কারণ। লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরোয়া ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বুদ্ধির ফলে তার মেজাজ আরো খিটখিটে হয়েছে, কিন্তু তার কটু বাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন MBBS কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার, আজকের সাবজেক্ট সম্বন্ধে আপনি কিছু বলুন। যদু ডাক্তার বললেন, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডোটেজ, যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, সে তো মহাভাগ্যের কথা। 77 বৎসরের 7ম মাসের 7ম রাত্রের নাম ভীমরথী। আপনি তো বহুকাল পার হয়েছেন। আমাদের শাস্ত্রে বলে, এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ। তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান। তার বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান। যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হলো? কিন্তু ওই বেনি কাঁপতেন, ও বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোর করে বললেন, নিশ্চয়ই করব স্যার, যা বলবেন তা বেদ বাক্য বলে মনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, নেহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুরে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার? না না, ভুতুরে নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ। অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয়, প্রেমেরও পরাকাষ্ঠা পাবে। বাহ, বিভীষিকা সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শোনবার জন্য ছটপট করছি। ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন, প্রায় 35 বছর আগেকার কথা। তখন তোমাদের সালফা পেনিসিলিন আর স্টেপোক্লোরো না টিরা কি বলে গিয়ে এসব রেওয়াজ হয়নি। কারো বাড়িতে অপারেশন হলে আয়োডোফ্রমের খোসবায়ে পাড়া শুদ্ধ মাত হয়ে যেত। লোকে বুঝতো, হ্যাঁ, চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতুম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোরানন্দ। তিনি কামরূপ কামাখ্যা আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছিলেন। ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো। বয়স 60-65, লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং। এক মুখ দাড়িগোপ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে। আমি তার কার্বন কল অপারেশন করেছিলাম। একটু চাঙ্গা হওয়ার পর এক গোছা নোট আমার হাতে দেওয়ার চেষ্টা করলেন। হাত টেনে নিয়ে আমি বললুম, করেন কি? আপনার কাছে কি আমি ফি নিতে পারি? বিঘোর বাবা একটু হেসে বললেন, তুমি না নিলেও টাকা তোমার হয়ে গেছে। কথাটার মানে তখন বুঝতে পারিনি। তাকে নমস্কার করে বিদায় নিল। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূজ্যপত্রের মুড়োকে 10টা গিনি রয়েছে। বুঝলুম বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেতুম, নানা রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনতুম। বছরখানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড় লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন। সেখানেই গিয়ে রইলেন। একাই থাকতেন, তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর 2 বৎসর তার সঙ্গে আমার দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর গোটা 5 হাইড্রক্সিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম, আমি বিকেলে 4টে পর্যন্ত ঘুমোবো, খবরদার কেউ যেন ডাকে। কিন্তু ঘুমোবার জো কি? ঘন্টাখানেক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন, ওহে শুনছো, জরুরি তার এসেছে।
বললুম, ছিঁড়ে ফেলে দাও। গিন্নি বললেন, এ যে বিঘুর বাবা কার? অগত্যা টেলিগ্রামটা পড়তে হলো। লিখেছেন, এখন চলে এসো, মোস্ট আর্জেন্ট কেস। তখনই মোটরে রওনা হলো। ব্যাগটা সঙ্গে নিলুম। তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কিরকম কেস কিছুই জানা নেই, সেজন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বিঘুর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাকমারি গ্রামে গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ির থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বিঘুর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেলির জোড়, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, হুঁকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো ডাক্তার। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এর কোনো ফ্যাসাদ হয়নি। প্রণাম করে জিজ্ঞাসা করলুম, পেশেন্টকে কি হয়েছে? বললেন, ঘরের ভেতরে এসো, স্বচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের এক পাশে একটা তক্তাপোষ। বোধহয় বিঘুর বাবা তাতেই শোন। আর এপাশে মেঝেতে একটা মাদুরের ওপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একটানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান, বয়স বোধহয় 25, মুখে দাড়ি গোপ, মাথায় ঝাঁকড়া চুল। আর একজন মেয়ে, বয়স আন্দাজ 20, কালো কিন্তু সুশ্রী, ঝুঁটি বাঁধা খোপা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, স্বামী স্ত্রী? বিঘুর বাবা উত্তর দিলেন, প্রেমিক প্রেমিকা। কি হয়েছে নিজেই দেখো না। টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁচ হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেলল। তারপরেই এক লাফে পিছনে ছিটকে এলু। কম্বলের নিচে কিছুই নেই, শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিভোর বাবাকে বললুম, আমাকে এরকম বিভীষিকা দেখাবার মানেটা কি? এ তো ক্রিমিনাল কেস, যা করবে পুলিশ করবে, আমার কিছুই করবার নেই। কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে চিচি করে বলছে, মরিনি ডাক্তার বাবু। মেয়ে মুন্ডটাও ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল। ডিসকাশন রুমে বিস্তর মরা ঘেটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলুম। বিঘুর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়াগড়ি ডাক্তার, ভয় নেই ভয় নেই, মুন্ডু কাটা গেছে, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ? তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল? ওই যে কোনটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘুর বাবা আমার হাত দিয়ে ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটোও বাঁচিয়ে রেখেছি, দেখ না তোমার চোঙা লাগিয়ে। টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে একটু টিমে। বিঘুর বাবাকে বললুম, ধন্য আপনার সাধনা, বিলেতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন, কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। বিঘুর বাবা বললেন, তা আমার কাজ না, আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছোবে না, তার মোটরও নেই যে সেই ওবেলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি, তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও।
আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হাড় আর নলি জড়বে না। সার্কুলেশন, রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগ করব কি করে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়াই বা চলবে কি করে? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে অগ্রাচক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে, তা তো তুমি সকর্ণেই শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। আমি বললাম, সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই। আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করব কি করে? তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না, কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি। ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিলও নেই, আলো পর্যন্ত নেই। অথচ বিঘর্নন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কোশ্মিন কালেও কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও। আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে, ফটো, কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন, নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের স্টেলিটি, দাঁতের রেডিওকার্ডিওগ্রাফি, চামড়ার স্পেটোগ্রাম এসব দেখা দরকার। অধিক কিন্তু রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশন্ট টেস্ট করালেও খুব ভালো হয়। শাঁসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলেই দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাপু, দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে, না হয় 5 শিকের মাধুরী ধারণ করো। যদু ডাক্তার বললেন, আমাদের আমলে অত সব ছিল না। জীব আর নারী, থার্মোমিটার আর টেথোস্কোপ, এতেই যা করে। আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন, মুন্ডুচ্ছেদ আগেই হয়ে গেছে, এখন টেস্ট করা বৃথা। যা, তারপর যা হয়েছিল শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন। আমি বললুম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেন্টের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আপনার আজ্ঞা পালন করব, কিন্তু এই দুইজনের হিস্ট্রি তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? বিঘরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরিকামার বাঁশবেড়েতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাকমারি গ্রামের রামকান্ত কামারের সঙ্গে। রামকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতন, বর্গারাগী আর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোয় 108টা পাঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এক চোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রামকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমাশও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত। আমি ধমক দিয়েও কিছুই করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম জটিরাম বৈরাগী, তোর দেশের লোক। পঞ্চির মাথা ওপর নিচে একটু নড়ে উঠে সায় দিলে। এই জটি ছোকরা কীর্তন গায় ভালো, তার জন্য নানান জায়গা থেকে ওরে ডাক আসত। জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুচকে উঠল। বিঘরানন্দ বলতে লাগলেন, রামকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেধম মারলে, কিন্তু তাতে কোনো ফলই হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রামকান্ত।
আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, এক কোপে দুটোকে সাবার করেছি, বাঁচান আমাকে। ব্যাপারটা এই, আগের দিন রামকান্ত পুঞ্চিকে বলেছিল আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে, 4-5 দিন পরে ফিরব, তুই সাবধানে থাকিস। সব মিথ্যে কথা। রাত দুপুরে রামকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। দেখেই রাম দায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেললে। তারপর ভয় পেয়ে আমার কাছে এসেছে ছুটে। আমি তখনই রামকান্তর সঙ্গে তার বাড়ি গেলুম। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীরকে আটকে ফেললুম। তারপর রামকান্তকে বললুম, তুই ধর দুটোকে কাঁধে করে আশ্রমে নিয়ে চ, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রামকান্ত আমার উপদেশ মতোই ধর এক জায়গায় আর মুন্ডু এক জায়গায় শুটিয়ে দিলে। খণ্ড যোজনের আগে এ পর্যন্ত এই রকম তফাৎ রাখাই তন্ত্রশাস্ত্রজ্ঞ পদ্ধতি। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, সূক্ষ্ম শরীরেও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে? যদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না। সূক্ষ্ম শরীর ভাগ হয় না। নৈনং ছিন্দন্দি শস্ত্রাণি, তার অ্যানাটমি অন্যরকম, কতকটা অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্ট্রেট। ধর আর মুন্ডু তফাতে থাকলে সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতন বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘোর বাবা যা বলেছিলেন সেটা শোনো। রামকান্ত আবার আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান। আমি বললুম, তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, তারপর ত্রিবেণীতে গিয়ে এই টেলিগ্রামটা পাঠাবি, তারপর গায়েব হয়ে থাকবি, 1 বৎসর পরে গায়ে ফিরতে পারিস। রামকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশের টের পেলেই তদারক করতে আসবে, আপনাকেই আসামি বলে চালান করে দেবে। আমি বললুম, তোকে তা ভাবতে হবে না, যা বলছি তাই করবি। রামকান্ত যে আজ্ঞা বলে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়েই তুমি এসেছো। এখন আর দেরি নয়, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোর লাগবে না। গুনছুচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি। এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে আফসোসের মতো কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘোর বাবা ধমক দিয়ে বললেন, এই পঞ্চি, চেঁচাসনি। আরে গেল যা, এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসেনি, এর মধ্যেই গলাবাজি শুরু করেছে। পঞ্চি ডাকলো, ও বাবা ঠাকুর, একবারটি শুনুন তো। বিঘোর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম কথা বাবা ঠাকুর, মুন্ডু বদল হতেই পারে না, ভিয়েনা কনভেকশনে কোনো সাজেশনই নেই, এমন অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। বিঘোর বাবা বললেন, আরে রেখে দাও তোমার কোড, পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে তবে যে আবার রামকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নব কলেবর হবে, কোনো গলযোগেরও ভয় থাকবে না। আর একটা মস্ত লাভ হবে এই যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে, পঞ্চি যদি আগে মরে তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এক মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে হাঁদারাম, কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব, আবার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলুম, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি আর কে জটিরাম তা স্থির হবে কি করে? বিঘোর বাবা বললেন, মাথা হলো ঊর্ধ্বমাঙ্গ,
মাথা অনুসারেই লোকের নাম হয়, ধর যারই হোক। ক্যাপ্টেন বেনি দত্ত জনন্তীকে বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলা তা হয়নি। যদু ডাক্তার বলতে লাগলেন, এরপর আর আপত্তি করা চলে না, অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলুম। অ্যানাস্থেটিকের দরকার হলো না। বিঘোর বাবা মাথা আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন, কিন্তু ভোতা গুঞ্ছুজ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোড়া গেল না। বিঘোর বাবা বললেন, এই পিদিম থেকে রেড়ির তেল নিয়ে ছুঁচ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও। তাই নিলুম। লুব্রিকেট করার পর কাজ সহজ, আর ঘন্টার মধ্যেই মুন্ডুর সঙ্গে ধরে সেলাই করে ফেললুম। তারপর বিঘোর বাবাকে বললুম, এখন এদের শরীরের কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার, অভাবে 500 শিশি গ্লুকোজ স্যালাইন। কিন্তু এই পাড়াগায়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার অ্যাস্টেক্ট, ব্ল্যাড পিল আর ভিগা রোজনের খাওয়াতে হবে, নইলে গায়ে জোর পাবে না। বিঘোর বাবা বললেন, ওসব ছাই বর্ষ চলবে না বাপু, এখন এরা সমস্ত রাত ঘুমোবে, কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে, তাতেই বলবান হবে। জটিরাম আবার গাঁজা খায়, নয়রে জটে। জটিরাম দাঁত বার করে বলল, হি। বিঘোর বাবা বললেন, বেশ তো, কাল সকালে আমার পোষে দিছিলেম 2-1 টান দিস। এখন খাওয়া চলবে না, গলার জোর পপ্ত হয়ে 4-5 ঘন্টা লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমার ফি কিছু দেব না, আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা, আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে, অহংকারও চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগা পাস্তলা রোমাঞ্চিত হচ্ছে, আমি ধন্য হয়ে গেছি। এখন অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই, 2 ডোজ বোমাইট খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কি আশ্চর্য মতপরম। ডাক্তার হরিশচন্দ্র চাকলাদার বললেন, ফ্ল্যাবাগাস্টিং, মিরাক্কেল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা। পরক্রিয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই, আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাব কেউ পাওয়া যায় না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রামকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পরে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে শায়েস্তা করতে পারল না। নামটাই যে অপয়া। ডাইনে বায়ে যেদিক থেকে পড়ুন পাবেন রামকান্ত কামার। আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্যই উন্নতি করতে পারছে না। আচ্ছা, তারপর কখনো আপনি পঞ্চি বা জটিরামকে দেখেছিলেন? দেখেছিলুম। 2 বছর পর বিঘুর বাবা চিঠি লিখলেন, মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। বাবার যখন আদেশ তখন যেতেই হলো। কি দেখলেন গিয়ে? দেখলুম বিঘোর বাবা ঠিক আগের মতোই লাল চিলির জোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকো টানছেন। পঞ্চি তার বস্তি উইলার মন্দা হাতে একটা মস্ত কুডুল নিয়ে কাঠ চালা কাটছে। জটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে। নমস্কার, আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প অল্প স্বল্পর পক্ষ থেকে আমি পুষ্পিতা আজকের এই পুরো গল্পটি আপনাদেরকে শোনালাম। এই মজার গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। আসছি পরের শুক্রবার একটি নতুন মজাদার গল্প নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।